অনলাইনে গত বছরের ২৮ অক্টোবর শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একটি ফোন আলাপ ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই অডিওতে ভারতে বসে তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে তিনি ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন বলে ভয়ঙ্কর দাবি করেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছিল। তবে ফোন আলাপটি শেখ হাসিনার নাকি এআই দিয়ে বানানো তা নিয়ে সন্দেহ ছিল অনেকের। তবে এবারে ফরেনসিক রিপোর্টের প্রমাণ মিলেছে। সুতা আমদানি নিষিদ্ধ করেছেন ভারত থেকে, সুতা আমদানি নিষিদ্ধ করেছেন আমাদের সরকার, রাইট? এবং সেই সুতা আমদানি নিষিদ্ধ ভারত থেকে নিষিদ্ধ করে কোন জায়গা থেকে এখন আমদানি করতেছেন? আমেরিকা থেকে। আপনি তাকে ছুরি মেরেছেন কিন্তু শাউট করতে পারবেন। ইন্ডিয়ার সাথে যুদ্ধে নেমেছেন কিন্তু আপনি আমেরিকা দিয়ে এটাকে রিপ্লেস করতেছেন, শাউট করতে পারবেন না। কারণ শাউট করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায়, ওইটা কখনো ভারত করবে না। ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ, অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্ত নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা। আবার আজাদ কাশ্মীরেও অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের, আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা কিন্তু যে শুধু ট্যাকটিক্যাল লেভেলে কোন একটা যুদ্ধ হলে যুদ্ধের ময়দানে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইয়ার জন্য যে এই ধরনের কাজ কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ না। এই জাতীয় নিরাপত্তা বলতে এখানে টোটাল হোল মানে নর্মালি যে কোনো একটা সিচুয়েশনে যখন জাতীয় নিরাপত্তা একটা কমিটি থাকে প্রতিটা দেশেরই, এই কমিটির মধ্যে প্রতিটা সেক্টরের লোক থাকে, হয়তো প্রতিটা মন্ত্রণালয়ের লোক থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাবিব সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছি, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত। অনলাইনে গত বছরের ২৮ অক্টোবর শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একটি ফোন আলাপ ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই অডিওতে ভারতে বসে তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে তিনি ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন বলে ভয়ঙ্কর দাবি করেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছিল। তবে ফোন আলাপটি শেখ হাসিনার নাকি এআই দিয়ে বানানো তা নিয়ে সন্দেহ ছিল অনেকের। তবে এবারে ফরেনসিক রিপোর্টের প্রমাণ মিলেছে। আরো বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। তোমরা তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। সেখানে বসেই তিনি দেশের নেতাকর্মীদের সাথে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। এমন কিছু অডিও এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এবার ফরেনসিক রিপোর্টে মিলল শেখ হাসিনার ভয়ঙ্কর দাবির প্রমাণ। গণ অভ্যুত্থানের পর ২২৭ জনকে হত্যার লাইসেন্স পাওয়া নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া তার একটি অডিওর সত্যতা মিলেছে ওই রিপোর্টে, যেখানে তিনি তার নেতাকর্মীদের বলেন, তোমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করো। তোমাদের বাড়িঘরে যারা আগুন দিয়েছে তাদের কি ঘরবাড়ি নেই? সব কথা কি প্রকাশ্যে বলে দিতে হয়? আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আমার তো সারা বাংলাদেশে ২২৭টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরা তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শেখ হাসিনা ওই ফোনালাপে বলেন, এক মামলায় যে শাস্তি ২০০ মামলায়ও সেই একই শাস্তি, তাই না? ঠিক আছে, সেই শাস্তিই নেব, তার আগে ২০০ হিসাব করে নেব, এটা যেন মাথায় থাকে। এবার একবার আসতে পারলে কেউ পালাইতে পারবে না। ফোন কলের অপর প্রান্তের কণ্ঠটি গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের বলে জানা যায়। এক মামলায় যে শাস্তি, আরে ২০০ মামলায় সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই ২০০ হিসাব করে নেবো। ওই ফোনালাপে শেখ হাসিনা আরো বলেন, যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি ভালো থাকবেন না আপনি। দেখো ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টেকে কিনা, কাউকে পালাইতে দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটারও অস্ত্র থাকবে না। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করলাম না, দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র টিকে কিনা দেওয়া হবে না, আর এই যেটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। ভাইরাল হওয়া এই অডিও নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে এসব অডিও শেখ হাসিনার নয়, বরং এআই দিয়ে বানানো।
তাই অডিও এই বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ হিসেবেই প্রমাণ মিলেছে, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। তাজুল ইসলাম বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে। জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ করতে হয়? জি না, না লিখছি। যাদের বাড়ি ঘর করেছে তাদের হিসাব দেওয়া হচ্ছে কারা পড়াতে আসছিল। জি না। আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি না। এই বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ, অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্তে নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা। আবার আজাদ কাশ্মীরেও অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের, আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে। এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে। এর মাঝখানে আমরা দেখলাম গত 6 দিন যাবত অনেক কিছু হচ্ছে। ইভেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলো দেশের সাথে কথা বলেছেন, যারা রাষ্ট্রনেতা আছেন তাদের সমর্থন চেয়েছেন, এমনকি যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে সেই লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 100টি দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। সর্বশেষ নরেন্দ্র মোদী সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই যখন অবস্থা তখনই মরার উপর খরার ঘা, ইন্টারন্যাশনালি একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর। দ্য ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারেন। তবে হ্যাঁ, এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে যাচ্ছে। এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশিয়ার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক যে এই ঘটনায় আদৌ কি পাকিস্তান কানেক্টেড কিনা, বা যেই সংস্থাটার নাম বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা আসলে কাদের টিম। রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারাও আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে হামলার দায়ভার স্বীকারোক্তি দেওয়া হয়েছে, বাট আসলে তারা এই ঘটনা ঘটায়নি। তখনই বাঁচছে বিপদটা। এখন বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন। ইতিমধ্যে স্থানীয় পুলিশ 2 জন পাকিস্তানি এবং 1 জন ভারতীয় সন্দেহভাজনের সন্ধানে রয়েছে। আর 2019 সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যেটা গঠিত হয় সেটা কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি তৈয়বার একটা ছদ্মবেশী শাখা। আর এখানে আপনার টিআরএফ এর সাথে এই লস্করি তৈয়বার যে সম্পর্ক আছে এটাও কিন্তু ভারত প্রমাণ করতে পারেনি এখনো, বাট তারা দাবি করছে। এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে, আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্স মূলক থাকতে হবে যে ইয়েস এটা ঘটছে, এই দেখো এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট লস্করি তৈয়বারি শাখা, কোনো ভুল নাই, এরাই ঘটাইছে, আমরা সেখানে হামলা করতে চাই। নাম্বার 2, তাদের প্রতিক্রিয়া কৌশলগতভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক, রাজনৈতিক, আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। এই কথা দ্বারা যেটা বোঝাইছে যে 2016 এবং 19 সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল। তো সেই সময় আপনার 2019 সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আওতায় এনে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার। তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন। আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটার দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল। নাম্বার 1, ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না, পর্যটকদের উপস্থিতি আছে। নাম্বার 2, যেই সংগঠনটা মাত্র 2-3 ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল, আমরা করছি ভাই, পরে তাই সংগঠনে আবার বললো এটা যেটা ফেক। নাম্বার 3, একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায়নি, বাট তিনি বলছেন যে এটা পরিকল্পিত। নাম্বার 4, পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়বো না। আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে, ফাইন, 2 দেশ একসাথে হইয়া নিরপেক্ষ 2টা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত, যাদের গোয়েন্দা অনেক কিছু আছে, তাদের মাধ্যমে এটা প্রমাণ হইতে হবে যে আমরা ঘটনা ঘটাইছি। এখন এগুলা ছাড়া এটা দোষ চাপাইয়া জনগণের উস্কাইয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার যে প্রচেষ্টা, সেটাকে ইন্টারন্যাশনালি পাকিস্তান বিট করার চেষ্টা করছে। আর এতে বিশ্লেষকরা বলছেন বা দ্য ইকোনমিস্টের নিবন্ধনটি বলছে যে ভারতকে প্রমাণ করতেই হবে যে এই ঘটনাটার পিছনে শতভাগ পাকিস্তান জড়িত, দেন আন্তর্জাতিক সমর্থনগুলো পাবে। আর নয়তো এটা নিয়ে আবার এখানে বহুত কিছু হয়ে যাবে। যুদ্ধের বেলায় আন্তর্জাতিক সমর্থন খুবই জরুরি। দেখা যাক ভারতীয় অগ্নি পরীক্ষা কিভাবে পার করে। ভালো থাকুন।
সুতা আমদানি নিষিদ্ধ করেছেন ভারত থেকে, সুতা আমদানি নিষিদ্ধ করেছেন আমাদের সরকার, রাইট? এবং এই সেই সুতা আমদানি নিষিদ্ধ ভারত থেকে নিষিদ্ধ করে কোন জায়গা থেকে এখন আমদানি করতেছেন? আমেরিকা থেকে। আপনি তাকে ছুরি মেরেছেন কিন্তু শাউট করতে পারবেন না। ইন্ডিয়ার সাথে যুদ্ধে নেমেছেন কিন্তু আপনি আমেরিকা দিয়ে এটাকে রিপ্লেস করতেছেন, শাউট করতে পারবে না। কারণ শাউট করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায়, ওইটা কখনো ভারত করবে না। এটাতে কতটা আপনি কল্পনা করতে পারবেন না, এটাতে কি ধরনের একটা ইন্টালেকচুয়াল ডিসিশন। আমি জানি না সরকার এটা ইচ্ছাকৃতভাবে করে কিনা। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইচ্ছাকৃত। এই কথাগুলো বারবার বলছিলাম, মানে চেষ্টা করবেন দাম বেশি দিয়ে হলেও আমেরিকা থেকে আনার জন্য। ওয়াই? বিকজ আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে, আপনার এই ভারত কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে, সেটাকে ট্যাকল দেওয়ার জন্য আমেরিকান ইনভেস্টমেন্ট এবং কানেকশন উইথ দ্য ইউএস ইনভেস্টর্স ও কোম্পানিজ ও উইথ দ্য গভর্নমেন্ট ইজ পিভটাল। কারণ কি, ভারত এখানে নাক গলাবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করবে না। আপনি দেখেন সুতা প্রায় $2 বিলিয়ন মানে লস পড়েছেন সুত কটন ব্যবসায়ী যারা ইন্ডিয়া, তারা, বিকজ বাংলাদেশ স্টপড বাইং কটনস ফ্রম ইন্ডিয়া, রাইট? রিপ্লেসিং বাই দি ইউনাইটেড স্টেটস। এবং গতকালকে দেখলাম যে আমেরিকান আপনার চার্জ দ্য অ্যাফেয়ার্স উনি বলছেন এবং বিজনেসম্যানরা আসছে, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আই ওয়ান্ট, এমফেসাইজ অন আমেরিকান প্রোডাক্টস। তখন কি হবে? যে কোন ধরনের ষড়যন্ত্র, যে কোন ধরনের অবরোধ, স্যাংশন থেকে মুক্ত থাকতে গেলে সেফ, এটা কিভাবে আমরা এটা শিখতে পারি? আমরা সাউদির কাছ থেকে শিখতে পারি, আমরা কাতারের কাছ থেকে শিখতে পারি, আমরা আপনার ইউনাইটেড আরব আমিরাতের কাছ থেকে শিখতে পারি। দেখেন তারা সব কিছুর পরেও তারা আমেরিকাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, তারা অর্থাৎ কত ট্রিলিয়নস অফ ডলার আমেরিকাতে, এই 3টা কান্ট্রি মানে আরব কান্ট্রি মিলে। ওয়াই? বিকজ এটা তো স্যাংশন প্রোটেক্টেড। যে কোন ধরনের অভিযোগ, মানবতা, হিউম্যান রাইটস ভায়োলেশন, সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জীবনে তুলবে না, এটা মনে রাখবেন। ওয়াই? বিকজ তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে গেলেই তাদের দেশের যে ইনভেস্টমেন্টটা সেটা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা এবং দেশের লাভ কেউ মানে হারাতে চায় না। Therefore, it is protected. This is called smart move and intellectuality in terms of, governing or conducting day by day business of a country. আমি এই জিনিসটাই চাইছিলাম সরকারের কাছ থেকে, সরকার এটা করেছে। আজকে আপনার অর্থ সচিব ডক্টর সালেহ আহমেদ উনি কি বলেছেন আপনি দেখেন, উনি 3টা জিনিস বলেছেন যে প্রত্যেকটা জিনিস উনি আমেরিকা থেকে আপনার রিপ্লেস করবেন। একটু আগে উনি বলেছেন, একটু আগে, আমি এটা পরে আসলাম আপনার, আমি বলে গেলাম 3টা কটনের বাইরে। একটু আগে আমি দেখলাম ডক্টর বলেছেন যে আমেরিকান ইনভেস্টমেন্টদের আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের সাথে একটা চুক্তি হতে যাচ্ছে, যেগুলো আমেরিকা। আই এম সো হ্যাপি টু সি দ্যাট। ওয়াই? আবার বলছি, যত বেশি আমেরিকান ইনভেস্টমেন্ট এদেশে নিয়ে আসবেন বা আপনি ইনভেস্ট করবেন ইনটু দি ইউনাইটেড স্টেটস, অথবা তাদের কাছ থেকে আপনি পণ্য কিনবেন, তত বেশি কিন্তু আপনি ইউ আর প্রোটেক্টেড বাই দ্য ইউএস গভর্নমেন্ট। কারণ কি, ওখানে তারা কখনোই হাত দিবে না, বিকজ সিরিয়াস ইনভেস্টমেন্ট ওই জায়গাতে আছে। এটা মাথায় রাখতে হবে এবং এই স্মার্ট মুভটা ট্যাকল করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটাই আমি বলছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? উনি বলেছেন যে আজকে আমি দেখেছি ওনার বক্তব্যটা, উনি বলছেন যে আপনার যে শত্রুর অভাব নেই, এটা উনি কি বুঝিয়েছেন? আই আন্ডারস্টুড, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট টু, বিকজ উই হ্যাভ এনিমিজ অ্যারাউন্ড আস। That's the bottom line. আপনি বলতে পারেন যে 3 দিকে আমাদের শত্রু। কোন 3 দিকে? Those 3 sides we are surrounded by India. That's it. Because they are not sparing us. Every day আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা দেখা দিয়েছে, কোনো না কোনোভাবে ভারতীয় জড়িত। ফর এক্সাম্পল সন্তোষ শর্মা সন্তোষী প্রকাশ করতেছে, আর রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং আমাদের ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভিতরে অসন্তোষ বেড়েই চলেছে। যেখানে ঐক্য দরকার সেখানে ভাঙ্গন শুরু হয়েছে একজন সন্তোষ শর্মা থেকে। এটা রেকলেস, এটা আমি মনে করি এটা এক ধরনের ইনকম্পিটেন্সি। দরকার নাই আমাদের এটা। এবং বুঝতে হবে যে ভারতীয় যে কোনো মানুষ একটা অনুষ্ঠানে আসলেই ওই দল ভারতীয় হয়ে যায় না, মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলা এবং বেশি আবেগ দেখানোটাও বোকামি ছাড়া আর কিছুই নয়। সন্তোষ শর্মা জামাতের এখানে যাওয়া মানে জামাত ভারতীয় হয়ে যায়নি, আবার বিএনপির এখানে কথা বলছে মানে বিএনপি ভারতীয় হয়ে যায়নি। তবে ঘন যাতায়াত কিন্তু ভালো লক্ষণ নয়। যেহেতু উনি বিতর্কিত ব্যক্তি, ওনাকে দূরে রাখাটা সবচেয়ে বড় উত্তম কাজ হবে। কারণ যত বেশি তাকে আনবেন, কারণ মনে রাখবেন উনার হচ্ছে একটা প্রজেক্ট কি, সেটা হচ্ছে ভাঙ্গন ধরানো, ঐক্যের মধ্যে ভাঙ্গন ধরানো। সেটাতে উনি সাকসেসফুল, বা ভারতীয় পলিসি 100% ওয়ার্কিং রাইট নাও। ওয়াই? ধরেন আমাদের ইউটিউবার অনেকে আছেন একটা দলের বিরুদ্ধে বর্তমানে বিষাদগারে ব্যস্ত। ওয়াই? তারা মনে করেন যে ওনারা এই কাজটা করেছেন যা করা উচিত নয়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? সো প্রশ্নটা হলো এই জায়গাতে উনি গণ কেন আসেন, এটা মাথায় রাখতে হবে যে উনার উদ্দেশ্যটা হলো আপনাকে কালার করা, ভাঙ্গন ধরানো। সন্তোষ শর্মা ওনার কাছ থেকে একদিন আসলেই এই দলটা ভারতীয় হয়ে যায়নি, বা এই দল ভারতীয়ের কাছে বিক্রি হয়ে যায়নি। মনে রাখবেন, পলিটিক্স ইজ এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। এখানে অনেক জিনিস হতে পারে, আপনি না চাইলেও অ্যাকসেপ্ট করে নেবেন, আনলেস ইট ইজ নট এনিথিং দ্যাট ইউ হ্যাভ টু স্টপ ইট, রাইট? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা কিন্তু যে শুধু ট্যাকটিক্যাল লেভেলে কোন একটা যুদ্ধ হলে যুদ্ধের ময়দানে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইয়ার জন্য যে এই ধরনের কাজ কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ না। এই জাতীয় নিরাপত্তা বলতে এখানে টোটাল হোল মানে নর্মালি যে কোনো একটা সিচুয়েশনে যখন জাতীয় নিরাপত্তা একটা কমিটি থাকে প্রতিটা দেশেরই, এই কমিটির মধ্যে প্রতিটা সেক্টরের লোক থাকে, হয়তো প্রতিটা মন্ত্রণালয়ের লোক থাকবে। এর মধ্যে অর্থনীতি একটা ইম্পর্টেন্ট জিনিস, বৈদেশিক নীতি একটা ইম্পর্টেন্ট জিনিস, এনিথিং অ্যান্ড এভরিথিং। মনে করেন যে
মনে করেন এখন আমাদের প্রতিবেশী দেশে রাফায়েল আছে, সো এইটা কাউন্টার করার জন্য আমাদের রাফায়েল কিনতে হবে না। এটা রাফায়েল কিনতে হলে দেখা যাবে তখন অর্থনীতিবিদ যিনি আছেন তখন সমস্যা দিবেন যে এটা যদি কিনতে যাই তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের বাজেট সিরিয়াস শর্টফল হবে। ওয়ারেস তখন প্রতীক্ষা যে উপদেষ্টা আছেন প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা, উনি অ্যাডভাইস করতে পারেন যে হ্যাঁ আমরা রাফায়েল কিনলে আমাদের এত টাকা লাগবে, কিন্তু এর 1/10 টাকা দিয়ে আমি সারা বাংলাদেশে পৃথিবীর প্রথম শ্রেণীর এয়ার ডিফেন্স সিস্টেম কিনে ফেলতে পারবো। মোট কথা হচ্ছে ইট ওয়ার্কস লাইক দ্যাট, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সমস্ত সমস্যা শুনে তারপরে একটা অ্যাডভাইস করেন। বাট এখানে প্রফেসর খলিলুর রহমানকে প্রথমে করা হয়েছিল, ডক্টর খলিলুর রহমানকে প্রথমে করা হয়েছিল রোহিঙ্গা বিষয়ে উপদেষ্টা। আমি বলবো উনি এন্ট্রি পেয়েছেন সরকারে, তারপরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এর সাথে প্রতিরক্ষা মানে নর্মালি প্রতিরক্ষা মন্ত্রী যিনি থাকেন উনি হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধান মন্ত্রী। সো এই জায়গায় উনি এখানে অ্যাডভাইস করবেন। হ্যাঁ, এখন আসি হচ্ছে এখানে একজন, আমরা কিন্তু জানি যে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ কিন্তু আছেন একজন প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে। সো টেকনিক্যালি যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হায়ার র্যাঙ্ক, তার মানে হচ্ছে এখানে জেনারেল হাফিজ চলে যাচ্ছেন ডক্টর খলিলুর রহমানের আন্ডারে। এখন কথা হচ্ছে প্রফেসর ইউনুস কেন চাইলেন যে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হোক? আমি যেটা বুঝি সেটা হচ্ছে উনি জেনারেল হাফিজ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাচ্ছেন না। ক্লিয়ার, যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না। আমি আমার ইন্টারনাল সোর্স থেকে যে সমস্ত খবর পেয়েছি ইজ ফ্রম হর্সেস মাউথ। সো এখানে বাট ইফ জেনারেল ওয়াকারের প্রিয় লাইন করার কিছু নাই। সেটা হচ্ছে একবার একটা পরিস্থিতি হয়েছিল, প্রফেসর জেনারেল হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করে কিছু বিষয়ে অ্যাডভাইস করছিলেন। জেনারেল ওয়াকারের অ্যাডভাইস পছন্দ হয়নি, উনি সাথে সাথে ফোন রেখে দিয়েছেন। জেনারেল হাফিজ কিন্তু ওনার অনেক সিনিয়র। এর কারণটা কি? কারণটা হচ্ছে জেনারেল হাফিজকে ওই অ্যাপয়েন্টমেন্টে বসিয়েছেন জেনারেল ওয়াকার। এর মধ্যে কোনো কন্ট্রোভার্সি নাই, জেনারেল ওয়াকারকে বসিয়েছেন। আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের মানে রাজনৈতিক কমান্ড, রাজনৈতিক নেতৃত্ব সবসময় এমন সেনাপ্রধানকে বা এমন লিডারশিপ পছন্দ করেন যারা কোনো প্রশ্ন না তুলে চোখ বন্ধ করে আদেশটা মেনে নেবেন। কিন্তু এই আদেশটার নিয়ম মেনে নেওয়া কিন্তু অ্যাকচুয়ালি দেশের জন্য ভালো হলো না। তাহলে কিন্তু আপনি ভালো প্রতিরক্ষা উপদেষ্টা হতে পারবেন না। আমি এমন একজন জেনারেলকে জানি, আমরা যখন কোনো একটা অফিসে কাজ করি, মনে করেন আমি একটা ইউনিটের অ্যাডজুটেন্ট। সো অ্যাডজুটেন্ট হচ্ছে ক্যাপ্টেন পদবীর, একটা ইউনিটের সিও থাকে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল। সো যখন একটা বাইরে থেকে একটা ডাক আসবে, আমি এর পিছনে একটা হেড ক্লার্ক সিল মেরে দিবে এবং ওখানে কোনো রেফারেন্স থাকলে আমাকে দিয়ে দিই। পরবর্তীতে ওই রেফারেন্স অনুযায়ী আমি পূর্বের রেফারেন্স গ্রহণ করে সিওকে একটা গাইডলাইন দিব যে স্যার এইটার পূর্বে এই হয়েছে, বর্তমানে হয়েছে এবং এটার ব্যাপারে আপনার ডিসিশনটা এইটা হতে পারে। এটা হচ্ছে সিও জুডিকশন, সিও কি ডিসিশন দিবেন। সো সিও ওখানে লিখে দিবেন অ্যাকসেপ্টেড, মানে আমার অ্যাডভাইস যেটা করেছি ওইটাই মানলো, বা ওনার যদি কোনো ডিরেকশন থাকে উনি দিয়ে দিবেন। বাট আমি কিছু জেনারেলকে চিনি যারা পিছনে পেন্সিল দিয়ে ওই অ্যাডভাইসটা লিখতেন। পেন্সিল দিয়ে কেন লিখতেন? সেটা হচ্ছে যাতে এই ডিসিশনটা যদি রং হয় এইটা যেন উনি পরবর্তীতে ডাকে চেঞ্জ করতে পারেন। এবং অ্যামেজিংলি এই সমস্ত সিনিয়ররাই রাজনৈতিক নেতৃত্বের কাছে সবচেয়ে প্রিয়, কারণ তারা সিনিয়র কি করবে এভাবে বুঝতে পারে। আপনি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তখন কিন্তু আমরা সবাই জানি যে উইনস্টন চার্চিল ছিলেন হচ্ছে ওখানকার ইউকের প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ালি কিন্তু যুদ্ধ শুরুর আগে কিন্তু উনি ছিলেন না, উনি হি ওয়াজ ইন রিটায়ারমেন্ট আফটার হিজ টার্ম। বাট সরকার চিন্তা করেছে যে এই যুদ্ধের সময় যুদ্ধের ব্যাপারে উইনস্টন চার্চিলের কিন্তু মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল। সে লেফটেন্যান্ট অবস্থায় আমাদের ইন্ডিয়া, গ্রেটার ইন্ডিয়াতে চাকরি করেছেন উনি ব্রিটিশ আর্মিতে। পরবর্তীতে সম্ভবত ক্যাপ্টেন বা মেজর অবস্থায় রিটায়ার করেছেন উনি। পলিটিক্যাল, ওনার ফ্যামিলি যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছিল, তারাও চেয়েছে যে একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড হলে তার মধ্যে সে একটা নেতৃত্বের কিছু গুণাবলী আনতে পারবে পরবর্তী, এবং হি প্রুভড ইট। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই তার নেতৃত্ব, এখানে কিন্তু অনেক বিরোধী দল ছিল, তারা সবাই চিন্তা করেছে যে ব্রিটেনের জন্য সবচেয়ে কোনটা ভালো হবে, এবং ওই ডিসিশন তাদের মধ্যে বিশ্বাস ছিল যে উইনস্টন চার্চিল নিতে পারবে। সো আমরাও কিন্তু একই সিচুয়েশন আছি। আমরা এখন কিন্তু চোখ বন্ধ করে আমাদের এইটুকু বলতে পারি যে সবাই আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনাকে চোখ বন্ধ করে ওনাকে বিশ্বাস করতেছেন। অ্যাটলিস্ট আমি মনে করি 99% লোকজন বিশ্বাস করে। এবং এইটুকু যদি বিশ্বাস করে, আমাকে ওইটুকু বিশ্বাস করতে হবে যে উনি অ্যাকচুয়ালি এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে জেনারেল হাফিজের ব্যাপারে সন্তুষ্ট না। কি কারণ? কারণ উনি হচ্ছে ওই ধরনের সিনিয়র যিনি ডিসিশনটা ঠিক মতো নিতে পারেন না, এবং না নেওয়ার ফলে উনি ওই পেন্সিল দিয়ে
ডিসিশনটা লিখতেন। এবং ওনার কমান্ড যদি দেখেন, উনি কুমিল্লা জিওসি হিসেবে চাকরি করেছেন। ওনার সিচুয়েশন একটা হয়েছিল, যে সিচুয়েশনের জন্য চ্যাপ্টার ইয়ারতে যারা সিভিলিয়ান ছিল, সিভিলিয়ানদের ওনার পরিবারের একটা সদস্য নিয়ে একটা ক্রাইসিস হয়েছিল। যারা আরো বেশি জানতে চান এটা গুগল করে জানতে পারবেন, আমি এটা এক্সপ্লেন করতে। এবং এট দ্য এন্ড হি কুড নট ম্যানেজ দ্য সিচুয়েশন। উনি ইয়াতে গিয়েছিলেন, ইউএন মিশনের চিফ ফোর্স কমান্ডার হিসেবে গিয়েছিলেন। হি ওয়াজ সেন্ট ব্যাক টু বাংলাদেশ। তার মিশন ওয়াজ, হি ওয়াজ কমান্ড ওয়াজ ফেলিউর কমান্ড। সো এরকম একটা লোকজনকে যদি আপনি একটা ক্রাইসিস টাইমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেন, এবং এটা জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার হওয়া মানে হচ্ছে ভারতের অ্যাডভাইজার হওয়া, ক্লিয়ার। উনি এবং মেজর জেনারেল রফিক, যাকে আপনার মনে আছে কিনা দিয়েছিলেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে, এবং প্রফেসর ইউনুস কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছিলেন, ওই জেনারেল রফিক এটা চেঞ্জ করে দিয়েছেন। সো আমরা এখানে মিলিটারি যারা আছে, আমি সিনসিয়ারলি বলবো যে আমরা একটা নিরাপত্তা উপদেষ্টা দিতে পারলাম না কি জন্য? কারণ আমাদের মধ্যে পোটেনশিয়াল অনেক অফিসার আছে। আমি সবাইকে বলি, আমি জেনারেল ইকবাল করিম ভুইয়া সবার কিছু বলি, বাট তার পোটেনশিয়াল এবং তার ক্যাপাবিলিটি আমার কোনো ডাউট নাই। কিন্তু উনি যদি ভারতের সাথে কানেক্টেড হন, আমি তো চাবো না ওকে নিরাপত্তা উপদেষ্টা করতে। এখন যারা মিলিটারিতে, যারা এই গত 15 বছর ধরে ছিলেন সার্ভিং এবং রিটায়ার্ড অ্যাজ বোথ, তারা ধরেই নিয়েছিলেন যে এই শেখ হাসিনা সরকার অ্যাটলিস্ট 2030-40 পর্যন্ত থাকবেন, অ্যাটলিস্ট যতদিন শেখ হাসিনা জীবিত আছেন। অতএব তাদের কেরিয়ারকে স্মুথ করার জন্য তাদেরকে এই আওয়ামী লীগ সরকারের সাথে থাকতে হবে, এবং দে কম্প্রোমাইজ দেমসেলফ। এবং এই কারণেই আমাদের একজন প্রতিরক্ষা উপদেষ্টা আমরা সেনাবাহিনী থেকে পাইনি। আমি মনে করি প্রফেসর ইউনুস খুব সিনসিয়ারলি অ্যাসেস করেই জেনারেল হাফিজকে দিয়ে যে এই কাজ হবে না, উনি ভালো মতো বুঝতে পেরেছেন। উনি নিশ্চয়ই উনার অ্যাডভাইজার অবশ্যই আছেন। আমরা এটা ক্লিয়ারলি জানি যে ডিজিএফআই এনএসআই এটা তার গোয়েন্দা সংস্থা হলেও তাকে ঠিকমতো অ্যাডভাইস করে না। এই অ্যাডভাইস না করার কারণেই এই প্রতিরক্ষা উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা যেটা হয়েছে, এটা ডক্টর খলিলুর রহমান হয়েছে। একটা ইম্পর্টেন্ট জিনিস, এই কোডটা কার আমি জানি না, বাট সমস্ত উইনস্টন চার্চিলেরই, বা সরি আমি না জেনে বলবো না, সেটা হচ্ছে ওয়ার ইজ এ সো ইম্পর্টেন্ট থিং, সো ইট ক্যানট বি রিলাইড অন দ্য জেনারেলস অনলি। এর মানে হচ্ছে যে যুদ্ধ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে এটা লেভেল এত হাই যে সেটা শুধু জেনারেলদের উপর ডিসিশন নেওয়া যাবে না। আমি মনে করি জেনারেলদের উপর ডিসিশন নেওয়া যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতি তো সেটা না। বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি যে বর্তমানে যারা আমাদের সার্ভিং জেনারেলসের বেশিরভাগই, আপনারা যদি কয়েকদিন আগে ডক্টর তাজ হাসিমের অনুষ্ঠানে মেজর ডালিম, যিনি অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট কর্নেল ডালিম, আমরা মেজর ডালিম বলতে কমফোর্ট ফিল করি, উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে জেনারেল ওয়াকার সহ 30টা জেনারেলকে সরাই দিতে পারলেই তারপরে আর্মি একটা লাইনে আসবে। সো এতে আমাদের তো এখন পর্যন্ত কোনো ডাউট নাই। বাট আমি মনে করি প্রফেসর ইউনুসের কাছেই যথেষ্ট তথ্য আছে, যেই তথ্যটা হচ্ছে যে বর্তমানে উনি মিলিটারি থেকে সাহায্য পাচ্ছে না, সিম্পল। এবং এই জন্যই এই নিরাপত্তা উপদেষ্টা প্রফেসর ডক্টর খলিলকে করা হয়েছে, এবং এই কারণেই ডক্টর খলিলের পিছনে এখন ভারতীয় মিডিয়া এবং আমাদের পেইড এজেন্ট যারা আছে, যারা ওখান থেকে মাসোহারা নেন। সরি টু সে, আমি শুধু যাদের সাথে ক্লোজলি কাজ করি আমি বলতে পারি, ডাক্তার পিনাকি ভট্টাচার্য কোথাও থেকে মাসোহারা নেন না, কনক সারোয়ার কোনো থেকে মাসোহারা নেন না, ইলিয়াস হোসেন কারো কাছ থেকে মাসোহারা নেয় না, আমার নিজের উপরে 100% কারো কাছ থেকে মাসোহারা নেই না। বাকি অনেকেই হয়তো আছেন, বাট তাদের নাম আমি জানি না, ক্লোজ জানি। আমি এর মধ্যে প্রত্যেককে সাপোর্ট করি। শুধু আমি কয়েকদিন আগে, গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম, ডক্টর ইলিয়াস হোসেন তার একটা লাইভ করেছেন মিলিটারি রিলেটেড 25শে ফেব্রুয়ারি নিয়ে বিডিআর, উনি বিডিআর সৈনিকদের প্রতি উনি সিম্পাথাইজ, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। বাট এটার কারণে উনি কতগুলা মিলিটারি অফিসার এবং ফ্যামিলি নিয়ে কতগুলা ভেরি ডেরোগেটিভ কথাবার্তা বলেছেন। আমি এর কঠোর প্রতিবাদ আবারও এই লাইভের মাধ্যমে জানাই। এই পার্টি আবার খুব মানে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কথা বলা খুব ডেঞ্জারাস, বলে ব্যক্তিগত আক্রমণে শুয়ে যায়। ব্যক্তিগত আক্রমণে কিছু না, আমি বললাম তো, আমি বিশ্বাস করি সে টাকা পয়সা খায় না, বাট মানুষ আবেগে পরিচালিত হয়। আমার মিলিটারির দিকে আমার আবেগ আছে, তারপরেও কিন্তু মিলিটারি লোকজন আমাকে ডিসগ্রেড, কিছু লোকজন আছে আমার ইয়াতে এসে কমেন্ট করে দেয় যে আমি ডিসগ্রেন্টাল বা এরকম একটা কিছু। কারণ কি, এই তারা কিন্তু আবার গত 15 বছরে কোনো আওয়াজ দেয় নাই। বাট এখন আমি যেটা বলতেছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও এটা নিয়ে বলতে চাচ্ছি যে মিলিটারির মধ্যে আমাদেরকে কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যুদ্ধের ময়দানে কমরেডশিপটা এটা মিলিটারি ট্রেনিং থেকে শেখা হয়, এবং এখানে একজন আরেকজনকে যখন আমরা সহায়তা করি, এটা আমাদের ক্যারেক্টারের গুড কোয়ালিটি হিসাবে আমি এর আগের ইয়াতে বলেছি যে এটা 100 মার্ক আমাদের থাকে। 100 থাকে হচ্ছে মিলিটারি স্টাডিজ, 100 থাকে সিভিল স্টাডিজ, আর 100 থাকে হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টার মার্কটা হচ্ছে আমি একজনকে সাহায্য করতেছি, কমরেডকে সাহায্য করতেছি, এইটাই হচ্ছে ওই জিনিস। সো এই কমরেডকে সাহায্য করার বিষয়টা
আমাদের মিলিটারির মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আমরা যুদ্ধ তো করতে প্রিয় পারবো না। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।